আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম। আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক পড়াশোনা করতেছো। আমরা কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে তোমাদের যে আর্থিক অবস্থার বিবরণী প্রিপারেশন নিচ্ছিলাম, তার এই ধারাবাহিক একটা পর্বে আমরা আজকে সলভ করবো ময়মনসিংহ বোর্ড 2025, এবং আমি বিশ্বাস করি তোমরা অঙ্কটা খুব ভালো পছন্দ করবা। আর এই অঙ্কটা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আর্থিক অবস্থার বিবরণীর পুরো একটা ইম্প্যাক্ট আছে। সো আমি বিশ্বাস করি তোমাদের পছন্দ হবে। এবং আমরা এই অঙ্কগুলো কেন তোমাদের করাচ্ছি, তোমাদের বোর্ডের সাথে পরিচিত করার জন্য করাচ্ছি। এই অঙ্কগুলো আমি কেন করাচ্ছি, বোর্ডের সাথে পরিচিত করার জন্য। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ওকে ওকে, তাহলে আমরা চলো একটু ভালো করে অঙ্কটা করে নিই। আমরা করতেছি ময়মনসিংহ বোর্ড 2025 এবং তুলি এন্টারপ্রাইজের 2024 সালের জুন মাসের তারিখের 30 তারিখের রেয়ামিল এবং অন্যান্য তথ্যাদি দেওয়া আছে। এটা তুলি এন্টারপ্রাইজের রেয়ামিল 30 জুন 2024-এর। এবং এখানে গিয়ে তোমার মজুদ পণ্য বলা আছে কত, মজুদ পণ্য বলা আছে 21,000, ক্রয় এবং বিক্রয় বলা আছে 22 এবং 55,000। আমি তোমাদের এটাকে আগে একটু রিকল করে নেই লক্ষ্মী ভাই। দেখো, এই যে হিসাবটা, এটা 5টা হিসাবের সমন্বয়: সম্পদ দায়, আয় ব্যয় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ দায়, আয় ব্যয় এবং মালিকানা সত্ত্বের এই 5টা হিসাবের কাজ এখানে। ঠিক আছে, এটা মনে রাখিও। এখানে এই হিসাব দিয়ে আমরা আবার 3টা ছক করি। একটা বিশদ আয় বিবরণী, একটা মালিকানা সত্ত্ব, একটা আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, সো মজুদ পণ্য আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের জন্য একটা বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রি, এটা একটা প্রত্যক্ষ খরচ। ক্রয় আমার বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় নিট বিক্রয়, ফেরত গিয়ে আমার ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ। 10% বিনিয়োগ আমার একটা স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ। দালান বা বিনিয়োগ, দালানকোট স্থায়ী সম্পদ। মূলধন আমার মালিকানা সত্ত্ব। হাতে নগদ চলতি সম্পদ। প্রদেয় হিসাব চলতি দায়। পাওনাদার চলতি দায়। দেনাদার চলতি সম্পদ। কমিশন যদি ডেবিট পাশে থাকে তাহলে পরিচালন ব্যয়, আর ক্রেডিট পাশে থাকলে অন্যান্য আয়। অগ্রিম বেতন আমার জন্য একটা চলতি সম্পদ। সো এই আমার সবগুলো এন্ট্রি বা হিসাব দেওয়া আছে। আর নিচে যে আমার সমন্বয় লেনদেন দেওয়া আছে, এটার সাথে অবশ্যই এখানে কারো না কারো একটা ইম্প্যাক্ট আছে। সো চলো আগে আমরা সেই ইম্প্যাক্টটা দাগাই নিই, তারপর আমরা কথা বলি। ক্যাশ বাক্স 500 টাকা 2টি নোট চুরি, হাতে নগদ। দেন ধারে পণ্য ক্রয়, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। দেন এখানে লক্ষ্মী ভাই আমাদের আছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়। সমাপনী মজুদ পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় সবার শেষে বাদ যায়, আর একবার এটা চলতি সম্পদে যায়। আর সমাপনী মজুদ পণ্য সবসময় কম ভ্যালুটা নিবা, সেটা যেভাবেই হোক, কমটাই নিবা সবসময়। কোনটা নিবা? কমটা নিবা, এটা সবসময় মনে রাখিও। ঠিক আছে লক্ষ্মী ভাই। এরপরে ক নম্বরে বলছে আমাদের তাহলে অন্যান্য আয়ের পরিমাণ নির্ণয় করতে। পরে বিশদ আয় বিবরণী মোট মুনাফা বা মোট ক্ষতি তৈরি করতে বলছে। আর নিট মুনাফা এত টাকা ধরে, মানে 29,500 টাকা ধরে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে। তার মানে অন্যান্য আয়ের পরিমাণ নির্ণয় করব, যেটা আমাদের বিশদ আয় বিবরণীর একদম লাস্টের দিকে থাকে। দেন আমরা গিয়ে মোট মুনাফা বা ক্ষতি আর নিট মুনাফা এত টাকা ধরে মালিকানা সত্ত্ব সহ আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। তাহলে চলো আমরা ডিরেক্টলি আমাদের অঙ্কে চলে যাই। আমরা তো সমন্বয়গুলো পারফেক্টলি দাগায় রাখছি। আরেকটা সমন্বয়, যেটা এই যে বিনিয়োগ, যদি এভাবে পার্সেন্টেজ দিয়ে বিনিয়োগ থাকে এবং কোনো তারিখ না থাকে, তার মানে এটা 1 বছরের সুদ ধরতে হবে। এইটুকু আমরা ভালো করে বুঝি। সো চলো আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। সো আমাদের কোশ্চেনে আমাদের প্রথমে কি বলছে? প্রথমে বলছে অন্যান্য ব্যয়ের পরিমাণ। সো আমরা এটা লিখে দিলাম, অন্যান্য ব্যয়ের পরিমাণ। ডান। এরপর আমাদের বলছে লক্ষ্মী ভাই মোট মুনাফা বের করতে। মোট মুনাফা আমরা লিখলাম। এরপর আমাদের বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে। আমি যেভাবে হেডলাইন দিছি, দয়া করে তোমরা এভাবে হেডলাইন দিবা না। আমি যেভাবে হেডলাইন দিছি, দয়া করে তোমরা এভাবে হেডলাইন দিবা না। তোমরা সুন্দর করে নাম সহ দিবা। আমার এখানে জায়গার স্বল্পতার জন্য আমাকে এভাবে করে হেডলাইনটা দেয়া লাগছে। ঠিক আছে লক্ষ্মী ভাই। আর্থিক অবস্থার বিবরণীর জন্য আমরা আরেকটা ছক করে ফেলি, কারণ আমাদের যেহেতু এটা পুরো বড় একটা ছক। সো এবার আমরা এখানে আরেকটা ছক বানাই। একটা, দুইটা, ওকে, আরেকটা 3টা ঘর আমরা দিয়ে দিলাম লক্ষ্মী ভাই। ঠিক আছে, সো চলো আমরা এবার
কাজ শুরু করি। আমাদের এখানে আমরা আর্থিক অবস্থা বিবরণী লিখছি, এখানে হচ্ছে আমাদের চলতি সম্পদ, এখানে হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখানে হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। টান গেল। এরপর হচ্ছে আমাদের এখানে চলতি দায় লিখে নিলাম, দেন হচ্ছে স্থায়ী দায়, দেন হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, চলতি দায়, স্থায়ী দায়, মালিকানা সত্ত্ব, সবগুলো ছক আমরা সুন্দর করে করে নিয়েছি লক্ষ্মী ভাই। এখন চলো আগে আমরা আমাদের মতো করে যেটা যেখানে যাবে সেটা সেখানে বসে আসি। প্রারম্ভিক মজুত পণ্য, অবশ্যই আমাদের যেহেতু মোট মুনাফা করতে বলছে, সো আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্যের কাজ আছে। সো আমরা প্রারম্ভিক মজুত পণ্য বসাবো। এখানে আমরা প্রথমে বাদ দিলাম বিক্রিত পণ্যের ব্যয়। এখানেই প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ। ডান। সো প্রারম্ভিক মজুদ আমাদের এখানে কত ছিল? 21,000 টাকা। প্রারম্ভিক মজুদ কত ছিল লক্ষ্মী ভাই? 21,000। আমরা সেকেন্ড কলামে 21,000 টাকা লিখে দিলাম। আমরা তরতর করে আগে সব কিছু বসাই নিয়ে আসি। দেন ক্রয় আছে এবং বিক্রয় আছে। ক্রয় আছে 22, বিক্রয় আছে 55। সো আমরা এখানে ক্রয় লিখলাম, ক্রয় হিসাব এখানে কত আছে? 22। দেন এখানে আমরা লিখলাম বিক্রয় আছে হচ্ছে 55,000। ঠিক আছে লক্ষ্মী ভাই, বাস ডান। এরপর আমাদের কি আছে? ফেরত। সো ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত হবে ক্রেডিট পাশে, আর বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত হবে ডেবিট পাশে। তাহলে আমার বিক্রয় ফেরত 3,000, ক্রয় ফেরত 1,000। সো ক্রয় থেকে আমরা বাদ দিলাম, বাদ ফেরত কত টাকা? 3,000। নিচে নামলো কত? 19,000। এখানে আমরা বাদ দিব বিক্রয় থেকে ক্রয়, এটা হচ্ছে 1,000, এটা হচ্ছে 1,000, এটা হবে 21,000। এখানে হচ্ছে 3,000, এটা হবে 52,000। ডান। ওকে, এরপরে লক্ষ্মী ভাই ফেরত গেল। এবার 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ হচ্ছে আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে লিখব বিনিয়োগ, 10% বিনিয়োগ। সো বিনিয়োগ কত? 10% বিনিয়োগ হচ্ছে আমার জন্য 20,000 টাকা। 10% বিনিয়োগ হচ্ছে আমার জন্য 20,000 টাকা। সো বিনিয়োগটা আমরা লিখে নিলাম 20,000। তারপরে কি আছে লক্ষ্মী ভাই? দালান কোঠা, স্থায়ী সম্পদ। সো চলো দালান কোঠা স্থায়ী সম্পদে লিখি। স্থায়ী সম্পদ দালান কোঠা, কোঠা, দালান কোঠা কত টাকা? দালান কোঠা হচ্ছে আমার 1 লাখ টাকা। দালান কোঠা 1 লাখ টাকা। সো দালান কোঠা আমরা 1 লাখ টাকা লিখে দিলাম। ওকে ডান। এরপরে কি আছে লক্ষ্মী ভাই? এরপরে আছে হচ্ছে আমার মূলধন। মূলধন হচ্ছে আমার মালিকানা সত্ত্বে। সো মূলধনটা আমরা লিখে আসি। মূলধন আমার আর্থিক অবস্থা বিবরণীতে লাগবে। সো এখানে মালিকানা সত্ত্বে প্রথমে আমি লিখলাম মূলধন। তাহলে মূলধন কত আছে? মূলধন আছে হচ্ছে লক্ষ্মী ভাই 1,20,000 টাকা। মূলধন আমরা ফার্স্ট কলামে না সেকেন্ড কলামে লিখলাম 1,20,000। দেন আমাদের এখানে কি আছে? হাতে নগদ চলতি সম্পদ, প্রদেয় বিল আছে 20,000। আচ্ছা, হাতে নগদ 6,000। হাতে নগদ আমার চলতি সম্পদ। সো আমরা হাতে নগদটা বসাই দিলাম। হাতে নগদ হচ্ছে 6,000। হাতে নগদের সাথে কাজ আছে। দেন আছে কি? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আছে হাতে নগদের পরে প্রদেয় বিল। বেসিক্যালি প্রদেয় বিল হচ্ছে তোমার 20,000 এবং পাওনাদার হচ্ছে 12,500। সো এটা আমাদের যাবে দায়। সো আমরা এটা দায়ের পাশে বসাই দিই। প্রথম হচ্ছে প্রদেয় বিল 20,000।
এরপর আছে আমার এখানে পাওনাদার, পাওনাদারের সাথে আমার কাজ আছে। পাওনাদার 12,500, ডান। এরপরে হচ্ছে দেনাদার, দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ, দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ। সো চলো আমরা চলতি সম্পদে বসাই। দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ। দেনাদার কত বলা আছে? দেনাদার বলা আছে লক্ষ্মী ভাই 35,000। দেনাদার বলা আছে 35,000। সো দেনাদার হচ্ছে আমার 35,000, আমি বসাই ফেললাম। দেন কমিশন প্রাপ্তি বলা আছে আমার, কমিশন প্রাপ্তি আমার এখানে মোট মুনাফায় আমরা কি বসাইছিলাম? আচ্ছা, অন্যান্য ব্যয়। ওকে লক্ষ্মী ভাই, তাহলে চলো এটা কি আমরা করে ফেলি, মোট মুনাফা, মুনাফা, ঠিক আছে। এটাকে আমরা করি অন্যান্য ব্যয়, অন্যান্য আয়। এখানে হচ্ছে আমার অন্যান্য আয় কি আছে? কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। সো কমিশন প্রাপ্তি কত দেয়া আছে? 500 টাকা। আমরা 500 টাকা লিখে ফেললাম, 500 টাকা, 500 টাকা শেষ। এরপরে হচ্ছে লক্ষ্মী ভাই আমরা কি করব? অগ্রিম বেতন বলা আছে। সো অগ্রিম বেতন আমার স্থায়ী সম্পদ, অগ্রিম বেতন হচ্ছে আমার স্থায়ী সম্পদ, চলতি সম্পদ বেসিক্যালি। সো অগ্রিম বেতন আমরা চলতি সম্পদে বসাবো। অগ্রিম বেতন কত টাকা বলা আছে? 2,000। সো আমরা হচ্ছে অগ্রিম বেতন বসায় ফেললাম 2,000। এবার আমাদের সব বসানো শেষ, এবার আমাদের সব বসানো শেষ লক্ষ্মী ভাই। এখন আমাদের আর কোনো কিছু বসানো বাকি নাই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সমন্বয়গুলো নিয়ে কাজ করা। তো প্রথম সমন্বয় হচ্ছে বিনিয়োগ, প্রথম সমন্বয় হচ্ছে আমার বিনিয়োগ। সো এখানে বিনিয়োগ আছে কত? বিনিয়োগ আছে কত লক্ষ্মী ভাই? 20,000। কত হবে? 10%, 2,000। বিনিয়োগ আছে হচ্ছে 20,000, 10% হবে 2,000। কোনো তারিখ দেয়া আছে? নাই, তার মানে পুরো 1 বছরের। সো বিনিয়োগের সুদ একবার আমার হচ্ছে চলতি সম্পদে, বিনিয়োগের সুদ হচ্ছে আমার একবার চলতি সম্পদে সুদ, চলতি সম্পদে, আরেকবার হচ্ছে অন্যান্য আয়, আরেকবার হচ্ছে আমার অন্যান্য আয়। সো আমরা এখানে লিখলাম বিনিয়োগের সুদ কত আছে? 2,000। বিনিয়োগের সুদ আমরা লিখলাম কি? বিনিয়োগের সুদ, ঠিক আছে। সব মিলিয়ে হলো কত? 2,500 টাকা। হলো কত? 2,500 টাকা, ডান। এবার আমরা হচ্ছে লক্ষ্মী ভাই কি করব দেখি। আমরা হচ্ছে এবার পরবর্তী সমন্বয় যেটা আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কই যায়? সমাপনী মজুত পণ্য হচ্ছে একবার বিক্রিত পণ্যের ব্যয় সবার লাস্টে বাদ, বাদ হচ্ছে সমাপনী মজুদ। কত টাকা আছে? সমাপনী মজুদ আছে 20,000। সো এই যে সমাপনী মজুদ পণ্য আমরা 20,000 টাকা বসাইলাম। আরেকবার এটা যাবে হচ্ছে আমাদের চলতি সম্পদে। সমাপনী মজুদ পণ্য হচ্ছে একবার যাবে চলতি সম্পদে, আরেকবার যাবে কি? বিক্রিত পণ্যের ব্যয়ে বাদ, ঠিক আছে। সো আমরা সমাপনী মজুদ 20,000 টাকা এখানে বসাইয়া দিলাম, ডান। এরপরে লক্ষ্মী ভাই কি আছে আমাদের? হাতে নগদ। ক্যাশ বাক্স হতে 500 টাকার 2টি নোট চুরি হয়েছে। সো হাতে নগদ থেকে আমার এটা কি হবে? বাদ হবে। বাদ হচ্ছে বিবিধ ক্ষতি। সো 1,000 টাকা, 500 টাকার 2টা নোট। সো এটা বাইরে যাবে 5,000। আর যেহেতু আমার এটা অন্যান্য ব্যয় বসানোর জায়গা নাই, অন্যান্য ব্যয় বসানোর জায়গা নাই, সো আমরা অন্যান্য ব্যয় এটা বসাইতে পারলাম না। অন্যান্য ব্যয় আমরা এটা বসাইতে পারলাম না। দেন হচ্ছে আমরা কি করছি? ধারে ক্রয় করছি 2,000 টাকা, হিসাবভুক্ত হয় নাই। সো ধারে ক্রয় করছি, হিসাবভুক্ত হয় নাই, অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট আছে। প্রথম ইম্প্যাক্ট একটা আছে, পাওনাদার বাড়ছে, নাম হবে অলিখিত ক্রয় 2,000 টাকা। সেখানে হচ্ছে 14,500। এরপরে হচ্ছে এইটা তোমার ক্রয়ের সাথে যোগ হবে। কোথায় যোগ হবে? ক্রয়ের সাথে যোগ হচ্ছে অলিখিত ক্রয়। কত টাকা?
2000 টাকা, তাহলে কত হবে 23,000 টাকা। ডান। ওকে লক্ষ্মী ভাই, আমরা সবগুলা সমন্বয় দেখো চমৎকারভাবে বসাই ফেলছি, একসাথে পুরো এন্ট্রি বসাইছি। আফটার দ্যাট হচ্ছে প্রত্যেকটা সমন্বয় আমরা বসাইছি। এখানে কোনো রকমের কোনো কিছু বাদ পড়ার বা ভুল পড়ার কোনো সুযোগই রাখি নাই। এইটাই হচ্ছে অঙ্ক করার সিস্টেম। তুমি কম্প্যাক্ট করে নিবে, একদম কম্প্যাক্ট তুমি করে নিবে যেন তোমাকে কেউ হার নামাইতে পারে। ঠিক আছে, এখন আমরা করবো কি লক্ষ্মী ভাই, প্রথম কাজ সব বসাই ফেলছি, এখন যোগ বিয়োগটা করব। আর যোগ বিয়োগটা অবশ্যই আমি তোমাদের পিডিএফ থেকেই দেখাবো, কারণ পিডিএফটা পরিপূর্ণভাবে যোগ বিয়োগটা সুন্দর করে দেখান যায়। সো আমাদের এখানে দেখো বিনিয়োগ সুদ ছিল 2000, প্রাপ্ত কমিশন ছিল 500, আমরা এটা করে ফেলছি সুন্দর করে। এই 2500 টাকা হচ্ছে আমার ক নম্বরে অন্যান্য আয়ের যোগফল। এবার খ নম্বরে আমাদের বলছে কি মোট মুনাফা বের করতে। মোট মুনাফা বের করতে বলছে, বিক্রয় থেকে এটা বাদ দিলে হয়েছে 52,000, প্রারম্ভিক মজুত পণ্য 21,000 ছিল, তোমার হচ্ছে ক্রয় ছিল 22,000, সেখান থেকে 2,000 যোগ, তারপর হচ্ছে 1,000 বিয়োগ দিলে হয়েছে 23,000। এইটা হচ্ছে আমাদের নিট ক্রয়। আর এই প্রারম্ভিক মজুত পণ্য আর নিট ক্রয় যোগ করলে হয়েছে আমার বিক্রয় যোগ্য পণ্য, যেটাকে আমরা বলি বিক্রয় করার উপযোগী পণ্য, মানে আমার হাতে বিক্রয় করার মতো পণ্য আছে। সো এইটা হচ্ছে আমার কি বিক্রয়যোগ্য পণ্য কত হয়েছে 44,000। সো এই 44,000 থেকে আমরা আবার বিক্রিত যেটা আমার হচ্ছে সমাপনী মজুত পণ্য 20,000 বাদ দিছি। সো আমার 24,000 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে লক্ষ্মী ভাই, বিক্রিত পণ্যের ব্যয় বের করে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে হচ্ছে মোট মুনাফা। সো বিক্রিত পণ্যের ব্যয় বের করে কিভাবে, প্রারম্ভিক মজুতের সাথে নিট ক্রয় যোগ হবে, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ হবে, বের হবে বিক্রয়যোগ্য পণ্য। আর এই বিক্রয়যোগ্য পণ্য থেকে যখন আমরা বাদ দিব হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, মানে যখন বাদ দিব আমাদের হচ্ছে সমাপনী মজুত পণ্য, তখন বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। আর এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের বের হবে মোট মুনাফা। তার মানে আমরা বুঝতে পারলাম এই 24,000 টাকার প্রোডাক্ট হচ্ছে ও 52,000 টাকা বিক্রি করছিল। যে প্রোডাক্টের দাম আমার কাছে ছিল 40,000, 24,000 সেটা সে বিক্রি করছে হচ্ছে 52,000। সো আমরা খ নাম্বার করে ফেললাম। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীটা মিলাচ্ছি। আর্থিক অবস্থার বিবরণীতে দেখো লক্ষ্মী ভাই, আমরা প্রথমে এখানে চলতি সম্পদে আমাদের ছিল হাতানগদ 5,000, দেনাদার 35,000, সমাপনী মজুত পণ্য 2,000, প্রাপ্য বিনিয়োগের সুদ হচ্ছে 2,000, সমাপনী 20,000। এই সবগুলো মিলে আমার চলতি সম্পদ হয়েছে কত 64,000। কত হয়েছে 64,000। ঠিক আছে, তারপরে দীর্ঘমেয়াদী ছিল বিনিয়োগ 20,000, দালান কোঠা ছিল 1 লাখ, দালান কোঠা ছিল কত 1 লাখ। এই সব মিলে আমার মোট সম্পদ ছিল 1,84,000। সব মিলে আমার মোট সম্পদ কত ছিল 1,84,000। 1,84,000 টাকা ছিল আমার মোট সম্পদ, পাইলাম। এবার এইটার সমান তো আমার দায় আর মালিকানা সত্ত্ব হইতে হবে, তাই তো। সো আমাদের মূলধন ছিল 1,20,000, নিট মুনাফা ছিল 29,500, যোগ করে কত হয়েছে 1,49,500 টাকা হচ্ছে আমার কি মালিকানা সত্ত্ব। চলো মালিকানা সত্ত্বে দেখি আমরা এটা বসাইছি কিনা। নিট মুনাফা, এই যে নিট মুনাফা 29,500, এখানে আমরা বসাই নাই, তো বসাই দিলাম মুনাফা কত 29,500, বাস। তো আমার এটা হচ্ছে নিট মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব। দেন আমার এখানে স্থায়ী দায় কিছু নাই, চলতি দায় ছিল প্রদেয় হিসাব আর পাওনাদার। সো এই দুইটা মিলে হয় 14,500 হচ্ছে আমার পাওনাদার, আর হচ্ছে আমার প্রদেয় বিল ছিল 20,000। সো এই সব যোগ করে আমার হয়েছে কত 34,500। সো 34,500 আমার যদি 1,49,500 সাথে যোগ করি তাহলে হয় হচ্ছে 1,94,000। তার মানে আমার সিম্পল এখানে মোট সম্পত্তি হয়েছে 1,84,000, এখানে আমার দায় ও মালিকানা সত্ত্ব মিলেও হয়েছে 1,84,000। দায় ছিল শুধুমাত্র চলতি দায়, স্থায়ী দায় বলতে কিছু ছিল না। সো আমরা অঙ্কটা করে ফেললাম। লক্ষ্মী ভাই, আমরা হচ্ছে তাহলে শেষ করলাম ময়মনসিংহ বোর্ড 2025। চমৎকার একটা অঙ্ক ছিল। এই অঙ্কে দিয়ে আমরা হচ্ছে একসাথে আর্থিক অবস্থার বিবরণী শিখলাম, আমরা হচ্ছে মোট লাভ বের করা শিখলাম, এবং আমরা হচ্ছে ছোট্ট একটা 2 নম্বরের যেটা তোমাদের থাকে সেটা আমরা শিখলাম হচ্ছে গিয়ে অন্যান্য আয়। এটা 25 সালের প্যাটার্ন অনুসারে করছি, যদিও তোমাদের এখন হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী ফুল থাকবে, একটা হচ্ছে 8, 2 এবং 10 মার্কের সব মিলিয়ে, বাট পরিপূর্ণ একটা আর্থিক অবস্থার বিবরণীর ধারণা তোমরা পাইছো এটা আমি বিশ্বাস করি। সো তোমাদের সবার প্রতি সবসময় যে আমার একটা শুভেচ্ছা এবং ভালোবাসা থাকে, সেটাকে রেখেই আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তারপরও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, আমরা তো আসলে লাইভ একটা ক্লাস করাই, তোমাদের কোনো ইস্যুস থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, সবসময় তোমরা ওয়েলকাম।
তোমাদের প্রতি সবসময় অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা থাকে। আমরা চাই তোমরা ভালো করো, এর জন্যই তোমাদের সাথে এই পরিশ্রমগুলো করা। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।